তো গাইস সবে দেখে উঠলাম সিজন 3 অফ স্কুইড গেম। তো সিজন 1 এবং সিজন 2 এর তুলনায় এই সিজন প্রচণ্ড ডার্ক এবং আরও অনেক শকিং পার্টসও রয়েছে। আর কিছু কিছু টাইমে তোমার মনেও হবে যে এমন না হলে ভালো হতো। তো চলো আজকে আমরা সিজন 3 এর রিভিউ করব। যারা সিজন 1 এবং সিজন 2 দেখোনি তারা যদি সিজন 3ও দেখা শুরু করো তো মোটামুটি তোমাদের আন্দাজ হয়ে যাবে, কিন্তু সিজন 3 দেখার জন্য সিজন 1 এবং সিজন 2 দেখা আবশ্যক, তাহলে তোমরা সিজন 3-র সাথে ভালো কানেক্ট করতে পারবে। আর এটা দেখো, নাহলে স্কুইড গেমের মজা কীভাবে পাবে তোমরা। তো তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এই চ্যানেলে মুভি রিলেটেড এবং সিরিজ রিলেটেড ভিডিওস নিয়ে আসতে থাকি। গল্প শুরু হয় ঠিক সিজন 2 এর একদম শেষ থেকে, যেখানে ফ্রন্টম্যান গিহুনের বেস্ট ফ্রেন্ডকে মেরে গিহুনকে আটক করে নেয়। এবং সিজন 3-র প্রথমেই দেখা যায় যে গিহুনকে আবারও সেই খেলার ঘরের মধ্যে আবার পুনরায় গেমগুলোকে খেলার জন্য সেই ঘরে দিয়ে আসা হয়, এবং সেখান থেকে শুরু হয় সিজন 3। সিজনের প্রতিটা ক্ষণ কেমন যেন খুবই এঙ্গেজিং এবং ইন্টারেস্টিং লাগে। প্রতিটা ক্ষণ তোমার কিছু না কিছু প্রেডিক্টেবল মাথায় থাকতেই থাকবে বা চলতেই থাকবে, যে এখন কি হবে, কখন কার সাথে কি হতে পারে, কখন কার সাথে কি না হতে পারে, বা কে কখন কার সাথে কি করতে পারে। এমন হার্ড সিচুয়েশান চলে আসে যে তুমি যখন সিজনটি দেখবে তখন তোমারও মাঝে মধ্যে মনে হবে যে এই হার্ড সিচুয়েশানে যদি আমি থাকতাম তাহলে আমি কি ডিসিশান নিতাম। এই সিজনে 3টি গেম দেখানো হয়। 3টি গেমের মধ্যে লাস্ট গেম দেখলে তো তোমার মাথায় খারাপ হয়ে যাবে। তুমি বুঝতেই পারবে না কাকে রাখা উচিত, কাকে রাখা উচিত না, কাকে বাঁচানো উচিত, কাকে বাঁচানো উচিত না। তুমিও বিচারে বদলে যাবে, তোমারও বিচার অনেক সময় মিলবে না। তখন তোমার সাথেও যে তুমি ক্যারেক্টারগুলোকে পছন্দ করতে তাদের সাথে তোমার বিচার বোধ কিছু মিলবে না। তখন যে একটা ইমোশনের হাই পিক সেন্সিবিলিটি হয় সেটা জাস্ট অসাধারণ। তো রাইটিং দিয়ে এইভাবে অডিয়েন্সের ইমোশনকে নিয়ে হাই সেন্সিবিলিটি লো সেন্সিবিলিটি করানোর ক্ষমতা সত্যি খুবই প্রশংসনীয়। নিজের অডিয়েন্সকে বোঝা এটা মুখের কথা নয়, এটা একটা হাই লেভেলের পিক লেভেলের একটা রাইটিং না থাকলে এরকম ইমোশন অন্তত ফিল করতে পারি না আমরা কোনো সিরিজ দেখে। এবার চলে আসবো এই সিজনের কিছু ক্যারেক্টার্স নিয়ে, যাদেরকে নিয়ে এই সিরিজটি, ক্যারেক্টার্স তো অনেক রয়েছে কিন্তু যাদের গল্প নিয়ে, যাদেরকে নিয়েই আমরা এই সিরিজগুলো দেখি, গল্পগুলো দেখি, কারণ ক্যারেক্টারই তো বিল্ড করা একটা স্টোরি। তো সেই ক্যারেক্টারের উপরেই আসবো। এখানে আমরা দেখতে পারবো যখন নিজের ওপর মৃত্যুর ভার আসে তখন মানুষ কতটা নিচে যেতে পারে। আর সেটা একদিক থেকে স্বাভাবিকও। তোমার ওপর যদি মৃত্যুর ভার আসতো তাহলে কি তুমি নিজেকে বাঁচাতে না? অবশ্যই তুমি নিজেকে বাঁচাতে। এক এক করে সমস্ত ক্যারেক্টারকে এক এক পথ করে এগিয়ে শেষ করে দেওয়া, এই ডিসিশনটা আমার মতে বেস্ট প্রেজেন্টেশন এই সিরিজটার। ডিরেক্টর মনে হচ্ছে এমন বোঝাতে চাইছে যে সবই কেমন যেন নিয়তির খেলা। কারণ তুমি নিজেকে বাঁচানোর জন্য, নিজের ক্লোজ ওয়ানদের বাঁচানোর জন্য তুমি এই রাউন্ডে কাউকে মেরে ফেলবে, নেক্সট রাউন্ডে তোমাকে মারার জন্য কেউ অপেক্ষা করে আছে। কারণ এক্সাম্পল হিসেবে আমরা যখন হাইড অ্যান্ড সিক যে গেমটা, আমরা ফার্স্ট গেমটা আমরা দেখতে পারি, সেখানে হুনজু প্লেয়ার 120, যাকে আমরা 3টি চাবিই পেয়ে যেতে দেখি, বেরোনোর দরজাও খুঁজে ফেলে। সে একটুক্ষণের জন্য ভাবে যে আমি এই নরক থেকে বেরিয়ে যেতে চাই, কিন্তু তৎক্ষণাৎই তার মধ্যে যে মনুষ্যত্বটা বেঁচে আছে, তার মধ্যে যে ভালো জিনিসটা বেঁচে আছে, সেটা তাকে খেয়ে ফেলে যে না, আমি এইভাবে বেরোতে পারবো না। আমার টিমে যারা রয়েছিল, জুনহি প্লেয়ার 222 এবং গিয়েম জা প্লেয়ার 149, তাদেরকে নিয়েই আমি বেরোবো। এবং সে যখনই তাদেরকে নিতে যায় পেছন থেকেই তাকে এসে একজন মেরে দেয়, এবং সেখানে শকিং পার্টস, তাকে মারে কে? জুনহিরই বয়ফ্রেন্ড। যা আমরা সিরিজের ব্যাক স্টোরিতে জানতে পেরেছি যে হ্যাঁ, জুনহির একটা বয়ফ্রেন্ড আছে যে প্লেয়ার 333, সে এসে তাকে মেরে দেয়। এবং সে যে এসে তাকে মেরে দেয় কারণ সেই ছেলেটিও জুনহিকে কথা দিয়েছিল যে সে হাইড অ্যান্ড সিকে তাকে বাঁচানোর চেষ্টা করবে, এবং তার জন্য সে করে এটা। এবং সেখানে এসেই যখন সে দেখে যে তার টিমমেটকে সে মেরে ফেলেছে 333-এ, তখন তার খুব রিগ্রেট ফিল হতে থাকে। তখন সে আবারও ভাবতে থাকে যে আমি তার জন্য ভালো কিছু করলাম, কিন্তু আমি আবারও তার সাথে খারাপ ব্যবহার করতে থাকলাম। এবং সেখানেই সবথেকে ইন্টারেস্টিং পার্ট দেখা যায়, নামগিউ প্লেয়ার 124 যে তার দিকে আসতে থাকে এবং বলতে থাকে সেখানে কে আছে। তখন সেখানে ইন্টারেস্টিং চলে যায়, কারণ 124 পুরোপুরিভাবে সে ড্রাগস খেয়ে সে পাগল হয়ে যায়। কারণ সে থ্যানোসের লকেটে যে গুলিগুলো ছিল ড্রাগসের, সেগুলো খেয়ে সে কোনো ভয় পায় না, সে মাথা তার উল্টোপাল্টা হয়ে যায়, যার জন্য সে সমস্ত কিছু গেমের আগে সে ট্যাবলেটগুলো খেয়ে নেয়, যার ফলে তার ভয় লাগে না এবং ইজি ওয়ে সে গেমগুলোকে পার করে নেয়। তো সিজন 2-তে যেরকম থ্যানোস আমাদের মেন সিজনের আকর্ষণ ছিল, এবার বলতে পারো সিজন 3-তে নামগিউ সেই আকর্ষণটা কেড়ে নিয়েছে। তার অ্যাক্টিং স্কিল, তার পাগলামো, তার সাইকোনেস আমাদের সত্যি দৃষ্টিকোণ আঁকড়ে ধরে, দৃষ্টিকোণ কেড়ে নেয়।
তার কিছুক্ষণ পরেই যখন প্লেয়ার 222 এবং প্লেয়ার 149 সেই দরজা দিয়ে বেরিয়ে যেতে থাকে, যে দরজা হুইং জু খুলেছিল, সেখানে গেমজার ছেলে চলে আসে এবং প্লেয়ার 222কে মারার চেষ্টা করে এবং প্লেয়ার 222কে মেরে সে তার মাকে নিয়ে সেই দরজা থেকে বেরিয়ে যেতে চায়। কিন্তু সেখানেও একটা টুইস্ট চলে আসে, তার মাই তার ছেলেকে মেরে ফেলে এবং তারপরেও আবার দেখা যায় যে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর তার মা সেই মারার রিগ্রেটের জন্য সে নিজে সুইসাইড করে ফেলে সেই রাত্রেবেলা সে ঘরের মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ একটা ক্যারেক্টারের মৃত্যু কেমন করে একে অপরের সাথে মৃত্যুর সাথে কানেক্টেড, মানে প্রত্যেকটা ক্যারেক্টারের মৃত্যু প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কানেক্টেড। একজন একে মেরে ফেলছে তো ওর জন্য অন্য একজন তাকে মেরে ফেলছে, বা অন্য একজন রিগ্রেটেই মরে যাচ্ছে। তো এই সিনগুলোকে এত ভালোভাবে দেখানো যে সেখানে খালি গেমের জন্যই মানুষ যায়নি, সেখানে মানুষের ইমোশনস কাজ করে, সেখানে মানুষের রিলেশনস কাজ করে। দ্যাটস ওয়াই কেউ কারোর জন্য মরছে, কেউ কারোর জন্য মারছে, এরকম আমরা সিন দেখতে পাই, হার্ড সিচুয়েশনস। তো একদিক থেকে সিজনের শেষে এসে যদি বাচ্চা সহ কোনো একটা ক্যারেক্টারকে যদি বাঁচিয়ে রাখতো না, তাহলে এন্ডিংটা ওরকম হতো না। একদিক থেকে বাচ্চাটা নিষ্পাপ, কারণ শিশুই নিষ্পাপ হয়, সে গেমে এমনিতে চলে আসছে, বরঞ্চ আরও শিশুটার সাথে নাইনসাফি হয়েছে, সে জন্ম নিয়েছে তো তাকে প্লেয়ার বানিয়ে দেওয়া হয়েছে, মানে তার উপরেও রিস্ক চলে এসছে যে তাকেও এখন খেলতে হবে, সে না পারলেও তাকে এখন মরতে হবে। তো সেই সিচুয়েশান অনুসারে বাচ্চার তো কোনো পাপ নেই, তো নিয়তির অনুসারে সেই বাচ্চাটি লাস্ট অবধি বেঁচে থাকলো। আর বাদ বাকি যে যার জন্য লড়ছিল, যার জন্য মারছিল, সবাই কেমন যেন একে একে শেষ হয়ে গেল। তো এই যে ডিরেক্টরের প্রত্যেকটা ক্যারেক্টারকে শেষ করে দেওয়ার ডিসিশন, এটা আমি বলবো খুব ভালো। লাস্টে যদি মেন ক্যারেক্টার জিহুনকে বাঁচিয়ে রাখতো তাহলে সে ভাইবসটা আর পেতাম না, কারণ সে ভাগ্যবশত না হয় বুঝে গেলাম সিজন 1 এসে নাম্বার 1 হয়ে গেছে, গেম থেকে বেরিয়ে গেছে, সিজন 2 এসে সবাইকে বাঁচাতে আসলো, সেখানে এসেও সে বেঁচে গেল। এই জিনিসটা একদম খুবই অড লাগতো। তখন আমাদের মনে হতো সে সাউথ ইন্ডিয়ান ফিল্মসের মতো মনে হতো যে হ্যাঁ হিরো সবসময় জিতে, হিরোর উপর পাহাড় পড়ে গেলেও হিরো জিতে, হিরো গর্ত পড়ে গেলেও হিরো জিতে, এরকম একটা বিষয় হতো। তো সেখানে যে এত জাস্টিফাই করে দেখানো যে হিরো বলেই যে সব কিছু, তা না। আমরা একটা ক্যারেক্টারের স্টোরি দেখাচ্ছি, আমরা একটা ক্যারেক্টারের ইমোশনস দেখাচ্ছি, একটা ক্যারেক্টারের গল্পকে স্ট্যাবলিশ করছি, তাই বলে এই না যে সে সব কিছু পারবে, বা এই না যে সে সব কিছু বেস্ট। তো এইভাবে যে সিরিজকে দেখানো বেস্ট। তারপর আমরা অন্য একদিকে দেখতে পারি জুন হ, যে ফ্রন্টম্যানের ভাই হিসেবে আমরা যাকে সিরিজে দেখতে পাচ্ছি, সে সিজন 3 অবধি সে আইল্যান্ডটাকেই খুঁজে গেল, সে পেলেও বাট সে সেরকম কোনো কিছু করতে পারলো না। যদিও এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে খুব ট্রোলিং করা হচ্ছে, কিন্তু একদিক থেকে দেখতে গেলে ট্রোল হিসেবেই থাকা উচিত, এটা বেশি গভীরেও এটাকে নিয়ে যাওয়া উচিত না। কিন্তু একদিক থেকে দেখতে গেলে যেটা সত্যি অতটা খোঁজা মুখের কথা নয়, কারণ এত বড় দেশ, এত বড় সরকার, সেই দেশের একটা আইল্যান্ডের মধ্যে এত একটা বাজে খেলা হচ্ছে, যেখানে লোকজনদেরকে মেরে ফেলা হচ্ছে, সেটা দেশের পুলিশ জানে না, দেশের সরকার জানে না, এমনভাবে জিনিসটা তারা এস্ট্যাবলিশ করেছে। যত সমস্ত ভেতরের লোকরা আছে, যারা যারা এই গেম প্লে করে বা যারা যারা এগুলা গেম দেখে, সে সমস্ত লোকরা মিলে এমনভাবে বের করেছে যে দেশের সরকারও বুঝতে পারছে না, দেশের পুলিশ লোকরাও বুঝতে পারছে না, তাদের কাছে কোনো তথ্যও নাই। এত দেশ ভরে কম্পিউটার্স, এত দেশ ভরে ডাটা, তাদের কাছে এগুলোর বিষয়ে কোনো ডাটাই নাই। সেখানে একটা সিম্পল মানুষ বা সেখানে একটা সিম্পল পুলিশ অফিসার এত দূর যে এসেছে, সেটা প্রশংসনীয়। তাকে ট্রোল না, তাকে প্রশংসনীয় করা উচিত যে হ্যাঁ সে এত দূর এসেছে, সে কিছু করতে পারেনি কিন্তু সে এসেছে, ধরেছে, বুঝতে পেরেছে। তো আই থিঙ্ক ট্রোলের বদলে একটু প্রশংসনীয় করা উচিত সেই ক্যারেক্টারটাকে।